হিরণ পাষণ্ড মুখে বলল, ভুল করেছেন। জুলফিকার মুজতবার মেয়েকে নিয়ে সাজানো খেলায় একজন সৈন্য মারা গিয়েছে। জুলফিকার মুজতবা ও তার স্পেশাল ফোর্স এই বিষয় ভুলে যাবে ভাবছেন? কখনোই না। তারা এখন আরও সক্রিয় হয়ে আমাদের পিছনে পড়বে। একজন সাধারণ নাগরিকের তুলনায় একজন শহীদ সৈন্যের রক্তের দাম ঢের বেশি। শামীর নামক ওই সৈন্যের মৃত্যুতে জুলফিকার মুজতবা এবং তার স্পেশাল ফোর্স আঘাত পেয়েছে। আর আপনি জানেনই তো, জঙ্গলে অক্ষুণ্ণ বাঘের তুলনায় আহত বাঘ বেশি হিংস্র হয়। শমশের মজুমদার ক্রুর হেসে বললেন, হিংস্র বাঘকে পোষ মানাতে আমি জানি। তাই তো পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে আর দেরি করব না। সময় এসেছে, শীঘ্রই আর একটা বাজিমাত করব। এই পর্যায়ে হিরণের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। সে প্রশ্ন করে, এই মহান পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব তবে কে পাবে? শমশের মজুমদার বুক ফুলে উচ্চারণ করে একটি নাম, আব্রাহাম। হিরণের দৃষ্টির সাথে সাথে গিয়ে স্থির হয় শমশেরের পেছনে রইস দিলদারের পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন যুবকের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে স্থির চিত্তে রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে। এই যুবক এত বড় দায়িত্বের ভার বহন করবে? হিরণের চোখে মুখে অসন্তুষ্টি ফুটে ওঠে। এত অভিজ্ঞ লোক থাকতে দুদিনের এই ছেলেকে এতটা ভরসা কেন করছে শমশের মজুমদার? নিশ্চয়ই তার পিছনে বড় কোনো কারণ আছে। হিরণের অসন্তোষ মুখভঙ্গি দেখে শমশের শুধায়, ও নিজের কাজে এতটা পারদর্শী, সেই প্রমাণ ইতিমধ্যে আজ জুলফিকার মুস্তাফাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে দিয়ে ফেলেছে। ওকে কেউ অবিশ্বাস করুক তা আমি চাই না। হিরণ নিজের অসন্তুষ্টি আর প্রকাশ করল না, তবে তা সম্পূর্ণ আড়ালও করল না। সে গম্ভীর স্বরে প্রশ্ন করে, প্ল্যান ম্যাপ রেডি? আব্রাহাম নামক সেই রাশভারী যুবক এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে এসে টি টেবিলের সামনে দাঁড়ায়। নিজের হাতের রোল করা বিশাল কাগজটা টি টেবিলের উপর মেলে দিতেই সাদা কাগজের উপর দেখা যায় এক অদ্ভুত নকশা। এই নকশা বড় ভয়ঙ্কর, এই নকশা বড় বিধ্বংসী। বিধ্বংসী সেই নকশার পানে চেয়ে এক ঝাঁক চোখ জলজল করে ওঠে, ফুটে ওঠে তাদের ঠোঁটের কোণে ক্রূর হাসি। দেশবাসী যে রক্তের খেলা রীতি ঘটেছিল ভেবে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই রক্তের খেলা তো কেবল শুরু। বারান্দায় থাকা আরাম কেদারায় আয়েশি ভঙ্গিতে পিঠ ঠেকিয়ে চোখ বুজে রেখেছে এক পুরুষ। দক্ষিণা বাতাস চিত্ত শীতল করে দিতেই ক্ষণিকের প্রশান্তিতে সে চন্দ্রঘোরের মতে। তার সেই চন্দ্র ভাব কাটে তীক্ষ্ণ ফোনের রিংটনের শব্দে। চোখ মেলে ফোনটা হাতে নিতে স্ক্রিনে ভেসে ওঠে ইংরেজিতে 5 শব্দের একটা নাম। বুকে জমে থাকা দীর্ঘশ্বাসকে হাওয়ায় মিলিয়ে দিয়ে সে ফোনটা রিসিভ করে কানে দিতেই অপর প্রান্ত হতে এক নারী কণ্ঠ বলে ওঠে, ভুলে গিয়েছো আমাকে? এই প্রশ্নটা করতে তুমি কল দিয়েছো? তুমি কি আমার কল পেয়ে বিরক্ত হও দুর্জয়? দুর্জয় নিষ্পাপ দৃষ্টি মেলে রাতের আকাশের দিকে তাকায়। সে কিভাবে বোঝাবে যে সে পালিয়ে বেড়াচ্ছে ওই বাড়ি থেকে, ওই নারী থেকে? সে খুব ব্যস্ত হয়ে নিজেকে আড়াল করে রাখতে চাইছে। দুর্জয় মলিন গলায় শোধায়, আমি তোমার প্রতি কখনো বিরক্তি প্রকাশ করেছি? ফোনের অপর পাশের নারীর গলা এবার খানিকটা নরম হয়ে এলো। উদাস স্বরে প্রশ্ন করে, আজকের তারিখটা মনে আছে তোমার? দুর্জয় নীরব রয়। এখন হয়তো রাত 12টার উপর বাজে। বছর ঘুরে সেই দুর্বিষহ তারিখটা তবে এসেই পড়ল। সত্য হতে অজান্তা নারী নিশ্চয়ই খুব আয়োজন করে আজকের দিনটায় দুঃখ বিলাস করবে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দুর্জয় বলে, ভুলিনি। দুর্জয়ের ছোট্ট 2 শব্দের জবাবের পিঠে সেই নারী বলে উঠল, আর বিরক্ত না করি তোমায়। দুর্জয় এবার নরম কণ্ঠে প্রশ্ন করে, তুমি ভালো আছো মামনি? ফোনের অপর পাশ হতে এবার খানিকটা নাক টানা শব্দ এবং তার সাথে ব্যস্ত গলায় বলা কিছু শব্দ ভেসে এলো। আমি ভালো নেই দুর্জয়। 6টা মাস ধরে তুমি বাড়ি ফিরছো না। তোমার কি মনে হয় আমি বুঝি না যে তুমি কেন বাড়িতে আসো না? ওর স্মৃতি থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো, তাই না? কিন্তু যে অস্তিত্বে মিশে আছে তার স্মৃতি কিভাবে উপেক্ষা করবে তুমি? তুমি এতটা দুর্বল হয়ে পড়লে কবে? তুমি তো এতটা দুর্বল কখনো ছিলে না। বাবা তোমার এই রূপ দেখে চমকে যেত, কখনোই চিনতে পারতো না। তুমি যেই কঠিন ও দৃঢ় নারীর কথা বলছো সে মেজর শাহরিয়ার রিফাতের স্ত্রী ছিল। শাহরিয়ার রিফাতের মৃত্যুর সাথে আমার সেই সত্তার মৃত্যুও ঘটেছে।
এখন আমি শুধুমাত্র একজন মা, যার সব থেকে বড় দুর্বলতা তার সন্তান। দুর্জয় যতটা সহজে এই কথাগুলো বলল, ফোনের অপর পাশের নারীর ভয় ততটাই বেড়ে গেল। এই একটাই তো তার ভয়, যে পেশাকে এককালে মনের গহীন থেকে শ্রদ্ধা করত, তিনি আজকাল সেই পেশাই তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপন বলতে তো এখন শুধুমাত্র এই ছেলেটাই আছে তার কাছে, কোনো মূল্যে এই ছেলেকে হারাতে পারবেন না তিনি। বজ্রপাতের ধ্বনিতে কেঁপে উঠছে নীরব রাত। একের পর এক বজ্রধ্বনি পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলছে। অস্ত্রধারী লোকদের সমাগম বিলীন হয়ে ঘরটা নিস্তব্ধ হয়েছে ঘণ্টাখানেক আগে। নিজের রুমের পরিচিত সোফাটায় মূর্তির ন্যায় বসে আছে হিরণ। কাচের বিশাল জানালা দিয়ে দেখছে অন্ধকার রাতে মেঘের তাণ্ডব লীলা। ঘড়িতে তখন রাত 1টা বাজে। বন্নিকে ঘুম পাড়িয়ে নীরবে রুম থেকে বেরিয়ে আসে বাণী। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রবেশ করে বন্নির রুম বরাবর অপর পাশের বেডরুমে। রুমে প্রবেশ করতেই সে দেখতে পায় সম্পূর্ণ রুম অন্ধকারে ছেয়ে আছে। 16 ডিগ্রিতে সেট করা এসি হতে বেরিয়ে আসা বাতাস রুমের ভেতরকার পরিবেশকে হিমশীতল করে তুলেছে। বাণী একবার সম্পূর্ণ পরিবেশ পরখ করে, অতঃপর থমথমে গলায় বলে ওঠে, আমার মেয়ের সব থেকে বড় দুর্ভাগ্য হলো যে আপনার মতো নরপশু পাপা তার। বাণীর বলা কথাটা হিরণের কর্ণকুহরে প্রবেশ করতে সে রাগে লাল হয়ে থাকা চোখ জোড়া মেলে পেছনে তাকায়। অন্ধকার রুমে বাণী হিরণের সেই দৃষ্টি স্পষ্ট দেখতে পেল না। দেখলে হয়তো নিশ্চয়ই সে দমে যেত। বাণী অটল গলায় ফের বলে ওঠে, আমি সবসময় ভাবতাম আল্লাহ আপনাকে কন্যা সন্তানের পিতাই কেন বানালো। মেয়ে সন্তান তো আল্লাহর রহমত হয়। আপনি তো জীবনে এমন কিছু করেননি যে আপনি এই রহমত হাসিল করতে পারবেন। কিন্তু পরে আমি বুঝতে পারলাম আমার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং আপনার সব থেকে বড় শাস্তি। আপনার কি কখনো ভয় হয় না? যেই ভালোবাসার দাবি আপনি আমার কাছে করে বেড়ান, ধরুন সেই একই ধরনের ভালোবাসা কখনো বন্ধির জীবনে আসলো, কেমন অনুভব করবেন আপনি? হিরণ হিসিয়ে বলে ওঠে, আর একটাও কথা বলবে না বাণী। হিরণের শান্ত গলার সতর্ক বার্তা বাণী কানে তুলে না। তার সহ্যেরও একটা সীমা রয়েছে। আজকে নিচে ঘটে যাওয়া ঘটনা সে মোটেও মেনে নিতে পারছে না। সেই শমশের মজুমদার যখন তার মেয়ের হাতে পিস্তল চেপে ধরেছিল, তখন বাণীর মনের অবস্থা কিরকম ছিল তার একমাত্র সাক্ষী উপরওয়ালা। বাণী হিরণকে তোয়াক্কা না করে বলে, ভয় পাচ্ছেন? বনির ভাগ্য আমার মতো হয়ে যায় কিনা সেই ভয় পাচ্ছেন? মেয়ের চোখে নিজের ঘৃণা দেখার ক্ষীণ সম্ভাবনাও আপনাকে ভীত করে তুলছে। হিরণের ধৈর্য শক্তি হারায়। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বাণীর গলা চেপে ধরে। হিরণ সন্নিকটে আসার সাথে সাথে বাণী নাকে একটা উটকো গন্ধের ঘ্রাণ টের পায়। এই ঘ্রাণ কিসের তা বুঝতে একটু সময় ব্যয় করতে হয় না তার। সন্তানদের মজলিসে কোন পানীয় বেশি প্রাধান্য পায় তা বাণী ভালো করেই জানে, কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা বলার সুযোগ পায় না সে। হিরণ তার আগেই ক্ষোভ বিস্তৃত স্বরে বলে ওঠে, আজকে নিচে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার তোমার। তোমার খাঁচা ছেড়ে পালানোর ফলেই শমশের মজুমদার তোমাদের পরিচয় জানতে পেরেছে এবং আমার বাড়িতে এসে আমার সামনেই এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেয়েছে। বাহিরের বাতাস গায়ে লাগতেই ওড়ার জন্য খুব কিচিরমিচির শুরু করে দিয়েছ, তাই না? কিন্তু আমিও খুব ভালো করে জানি কিভাবে ডানা কাটতে হয়। আমি যত নিজেকে সংযত করার চেষ্টা করি, তুমি ততই আরো টেনে হিচড়ে আমার ভয়ঙ্কর রূপ বের করে আনো। বাণীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হতে সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হিরণের দানবীয় হাতের থাবাত হতে মুক্তি পাওয়া মুশকিল। বাণী আর কোনো উপায়ন্তর না পেয়ে আচমকা মুখ ভর্তি থুতু ছুঁড়ে মারে হিরণের দিকে। হিরণ সাথে সাথে হাতের বাঁধন আলগা করে ফেলে। দম বন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতেই বাণী দুহাতে নিজের গলা ধরে কাশতে শুরু করে। খানিকটা প্রশান্তির আশায় সে চোখ বুজে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু আচমকা চুলের মুঠিতে টান খেতেই বাণী চোখ মেলে তাকায়। সাথে সাথে সে দেখতে পায় হিরণের ভয়ঙ্কর রূপ, যে রূপকে বাণী জমের মতো ভয় পায়। চুলের মুঠি আর একটু শক্ত করে ধরতে বাণী চোখ খিচে বন্ধ করে ফেলে। হিরণের চোখ ঠিকরে যেন আগুন বের হচ্ছে। সে আগুন দৃষ্টি মেলে সে বলে, আমাকে রাগে ভালো করোনি বাণী। বাণী আর কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই হিরণ নিজের হিংস্রতার পরিচয় দেওয়া শুরু করে। বাণী কেবল অনুভব করলো তার চারপাশটা বিকট শব্দ তুলে ভেঙে গড়িয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ওঠে 6 বছর পূর্বের এরকমই এক রাতের দৃশ্য, যেই রাতের প্রহর শুরু হয়েছিল খুন, লাশ এবং রক্ত দিয়ে আর শেষ হয়েছিল বাণীর হৃদয় ও দেহ কলুষিত হওয়ার মাধ্যমে।
আজও সেই একই রাতের পুনরাবৃত্তি ঘটে। ভোর সকাল তখন। সারা রাতের তাণ্ডব লীলা শেষে প্রকৃতি শান্ত হয়েছে কেবল। ব্যথার তীব্রতায় গায়ে অসহন জ্বর নিয়ে চোখ মেলে তাকায় নিশা। নিস্তব্ধ কেবিনটায় একবার চোখ বিলিয়ে ফের চোখ বুজে নেয় সে। চেতনানাশক ওষুধের রেশ কাটার ফলেই বোধহয় পায়ের কাঁচা সেলাইয়ের জায়গার যন্ত্রণাটা স্পষ্ট অনুভব করতে পারছে সে। তবুও এভাবে স্বস্তি পায় যে পাটা অন্তত অক্ষত আছে।